এবার আমরা পড়ছি 7 নম্বর আইন আমার নোটের, বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস সংক্রান্ত মুসাবিদা বা ড্রাফটিং। ক্যাননস এর উপরে বেশি আসে। আচ্ছা, একজন দুষ্কৃতকারী দ্বারা বার সমিতির একজন সদস্য প্রহৃত হয় মর্মে অভিযোগ করা হয়। তার মানে বার সমিতির সদস্য মানে একজন অ্যাডভোকেট। তার মানে একজন ব্যক্তি অ্যাডভোকেটকে মেরেছে, তাহলে একটা বড় ধরনের অপরাধ হয়ে গেছে, তাই না? জি তাহলে পুরো অ্যাডভোকেট আমরা কি হয়ে যাব, তার বিরুদ্ধে হয়ে যাব না? জি ফলে আসামিকে কোনরূপ আইনগত সহায়তা না দেওয়ার জন্য বার সমিতি একটি সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে বার সমিতি স্ট্যান্ডিং কমিটি কি বলল, যে এই দুষ্কৃতকারী মিস্টার অমুক এর পক্ষে কেউ যেন আইনজীবী না দাঁড়ায়, জামিনের জন্য না দাঁড়ায়, জেরা করার জন্য না দাঁড়ায় মামলায়। ঠিক আছে? জি তাহলে আসামিদের আত্মীয়গণ তাদের আত্মীয়দের মধ্যে একজন আইনজীবী খুঁজে পান। কেন? ফ্যাক্ট বোঝেন। এখন মনে করেন এই মিস্টার এক্স এর জন্য কেউ আইনজীবী দাঁড়াচ্ছে না, বারের নিষেধাজ্ঞা আছে, দাঁড়ালেই তো বার কি করবে, শোকজ করবে, তাই না? জি জি এখন তার তো জামিন করাতে হবে, অ্যারেস্ট হয়েছে, মামলা হয়েছে, জামিন করানোর জন্য দাঁড়াতে হবে, তাকে খালাস করানোর জন্য আইনজীবী লাগবে, সে নিজে তো পারবে না। এখন আইনজীবী খুঁজতে খুঁজতে যায়, তার আত্মীয়র মধ্যে একজন আইনজীবী পাওয়া গেছে। এখন আত্মীয়র কাছে গেছে যে কেউ তো দাঁড়াচ্ছে না, একটু আসেন। বিপদে আত্মীয় স্বজন কাজে লাগে, সুখের সময় কাজে না লাগলেও বিপদে পড়লে ঠিকই আইনজীবীর কাছে দৌড়ায় সবাই, তাই না? জি তিনি উক্ত বার সমিতির একজন সদস্য, তাহলে ওই বার সমিতির সদস্য না হলে তো আবার সে কি করতে পারবে না, মামলা পরিচালনাই করতে পারবে না। জি তাকে মামলাটি গ্রহণ করার অনুরোধ করে যে কেউ তো আসলো না, বাবা তুমি আসো নাকি, বা আপনি আসেন। সেটাই। উক্ত আইনজীবী জনাব এস জামান বারের সিদ্ধান্ত ভঙ্গ করে আইনজীবী আসামির পক্ষে কোর্টে হাজির হন। তার মানে এবার যে মিস্টার এস, হ্যাঁ, জনাব এস জামান বা শফিকুজ্জামান যেটাই বলি না কেন, তো এস জামান কিন্তু ওই দুষ্কৃতকারী পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন। তার মানে কি বারের বিরুদ্ধে চলে গেল না? আত্মীয় এই তো হবে না তো। হ্যাঁ, আত্মীয়তা রক্ষা করতে হবে। তারপরে আরেকটা কি, ইনকাম তো হবে। বার সমিতি জনাব জামানকে উক্ত অভিযোগের কারণে কারণ দর্শাতে বলেন, মানে শোকজ করে যে কেন আপনি দাঁড়ালেন, বারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে গেলেন। আপনি উক্ত জামান সাহেবের বন্ধু বিধায়, এবার ওই জামান সাহেবের বন্ধু আবার আপনি আরেক আইনজীবী, বুঝতে পেরেছেন? জি তার পক্ষে ওকালতি করতে সম্মত হন। ঠিক আছে? তাহলে জি সমিতির সেন্টিমেন্ট উপলব্ধি করে আপনি একটা লিখিত যুক্তি প্রদর্শন করুন, যেন বার সমিতিতে কোনো ফল না পেলেও বার কাউন্সিলে আপিল দায়ের করার ব্যাপারে তা সহায়ক হয়। বার সমিতি যদি কোনো ঝামেলা করে, বার সমিতির বিরুদ্ধে বার কাউন্সিলে তো যাওয়ার সুযোগ আছে, তাই না? জি আছে। এখন সেন্টিমেন্ট কি? সমিতির সেন্টিমেন্ট হচ্ছে তারা মরিয়া এই অ্যাডভোকেটদেরকে সাজা দিবে। কাকে? এস জামানকে। কেন দুষ্কৃতকারী পক্ষে কেন সে গেল, এবং বারের যে সিদ্ধান্ত সেটার বিরুদ্ধে কেন গেল, তাহলে বারের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে না? তাহলে বার ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিলেও তো এই ধরনের সিদ্ধান্তকে মানবে না, বারের কমান্ড ভঙ্গ হচ্ছে, তাই না? জি হুম। এই বিষয়ে একটি লিখিত যুক্তিতর্ক মুসাবিদা করুন। তার মানে একদিকে এস জামানের পক্ষে আপনি, ঠিক আছে, এখন আপনার মক্কেলকে এস জামান, তাই না? আরেকজন অ্যাডভোকেট আপনার মক্কেল, আর আপনার বিরুদ্ধে কি আছে, পুরো বার সমিতি, উভয় সংকট, তাই না? জি স্যার। তাহলে এটা কিন্তু যদিও ড্রাফটিং এর মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন টাইপের। আইনজীবী জনাব এস জামানের পক্ষে লিখিত যুক্তিতর্ক, এই যে লিখিত যুক্তিতর্ক মুসাবিদা করুন, এটাই হচ্ছে ড্রাফটিং, তাই না? তাহলে ড্রাফটিং মানে জি আদালতের নাম, অন্য কিছু যে ব্যবহার করতে হবে তা না। তার মানে ভবিষ্যতে বার কাউন্সিলের যাওয়ার আগে এই যে বার সমিতিতে যে শোকজ করা হলো, শোকজ করা হলে শোকজের তো জবাব লিখতে হবে। তাহলে এস জামান এসে আপনি বন্ধু, আপনার তুখোর আইনজীবী আপনার কাছে এসে বলছে যে দোস্ত আমাকে বাঁচাও, আমার পক্ষে শোকজের জবাব লিখে দাও। তাহলে শোকজের জবাবে যে আপনি লিখিত যুক্তিতর্ক দিবেন, সেই যুক্তিতর্ক আপনাকে মোসাবিদা করতে হবে। তার মানে শোকজের জবাব লিখছেন অ্যাকচুয়ালি। ওকে? তো তো আচ্ছা, মানে তাহলে স্যার এখানে আর মুসাফিদার মতো আমরা যে ফরম্যাট শিখে আসলাম, তাহলে ওকে মানে এখানে আর ওই ফরম্যাট লাগবে না এটা? না, এই ফরম্যাট লাগবে না। যেমন এর আগে আমরা দেখলাম না যে খুনের মামলায় কি কি পদক্ষেপ হতে পারে, 10টা পয়েন্ট দিলাম সেইভাবে। ঠিক আছে স্যার। আবার মুসাবিদায় চাইতে পারে যে আপনার একটা মামলায় জবানবন্দি হয়েছে,
জেরা এবং জবানবন্দিতে প্রসিকিউশন পক্ষে এই কে তথ্য এসেছে, আর আসামি পক্ষে এইকেই আবার সাপে সাক্ষী দিয়ে এই তথ্য আসছে। এখন আপনি আসামি পক্ষে আসামিকে খালাস করার জন্য একটা যুক্তিতর্ক মুস্তাবিদা করুন। তখন জাস্ট আপনাকে পয়েন্ট আউট করতে হবে কি, লিখিত যুক্তিতর্ক বা আর্গুমেন্টের পয়েন্টগুলো তুলে ধরতে হবে, তখন আপনাকে আবার এই ঠিক আছে। স্টাইলে লিখতে হবে। তাহলে আমরা এটা জানলাম যে যখনই প্রশ্নে আসবে যুক্তি তর্ক মুসাবিদা করেন, তাহলে তখন আমরা মাথায় নেব যে পয়েন্ট আউট করতে হবে। পয়েন্ট আউট করতে হবে, বুঝতে আচ্ছা। পেরেছেন? এটাও শেখার জন্য আমি এখানেই রেখেছি। এবং এখানে মুসাবিদাই লিখেছে, এখানে কি আদালতের নাম লিখেছে? আদালতে তো না, আপনি বার সমিতিতে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বার সমিতির হেডের দরকার হচ্ছে না, জাস্ট আপনাকে বডি লিখলেই হবে। যেহেতু, এখানে যেহেতু বানানটা ঠিক করে নেবেন। যেহেতু দ্য ক্যাননস অফ ঠিক আছে। প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর অধ্যায় 2 বিধি 9 এর বিধান মতে অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ না করার বিষয়ে নির্দেশনা রয়েছে। তার মানে যত বড়ই সে অপরাধী হোক না কেন, সে যদি এসে আপনার কাছে বলে আমাকে বাঁচান, আপনাকে মামলা নেওয়া উচিত। ঠিক আছে, যদি মামলা জি। না নেয় তাহলে আসামিরা যাবে কোথায়, তাই না? যতই তারা খারাপ হোক, একটা কথা আছে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। জি তো স্যার। সে কোনো পরিস্থিতিতে পাপ করে ফেলেছে, তো জন্ম থেকে তো সে পাপী না, সমাজ তাকে পাপী করেছে, তাই না? বা তো একদম এই পরিস্থিতি, জি। জ্ঞানটা শিখাইতে পরিস্থিতি পাপী করেছে, স্যার। তাই সে মানুষটা তো মানুষটাকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করেন আপনি, তাই মানুষটার পক্ষে আপনি কি করেন, ডিফেন্স লয়ার হিসেবে কাজ করেন। তো এটা আপনি কার পক্ষে সাফাই গাইছেন? আপনি একজন আইনজীবী এস জামানের পক্ষে, এস জামান যে ওই দুষ্কৃতকারীর পক্ষে কি করেছে, বারের সিদ্ধান্তের বিরুদ্ধে যে মামলা লড়েছে সেটার বিরুদ্ধে আপনি যাচ্ছেন, তো তার পক্ষে আপনি কি করছেন, যুক্তি দিচ্ছেন। সেও তো আইনজীবী এস জামান উক্ত দুষ্কৃতকারী আসামির পক্ষে কোর্টে হাজির হয়ে কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। ক্যাননস লঙ্ঘন করেছে কি? করেনি। আসামির বিরুদ্ধে মামলা নেওয়াটাও আসামির মানে আইনজীবীর একটা কি অধিকার, সে নিবে, না নিলে আবার ইনকাম কি অধিকার করে এবং হবে? স্বাধীনতা। আচ্ছা, অধিকার এবং স্বাধীনতা দুইটাই। স্বাধীনতাও আছে। আবার যেহেতু জি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান না, বাংলাদেশের সংবিধান, আচ্ছা। এর অনুচ্ছেদ 27 এর বিধান মতে, অনুচ্ছেদ আর্টিকেলের বাংলা অনুচ্ছেদ, ধারা হয় জি। না কিন্তু সংবিধানে, সকল জি স্যার। নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই যে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, সে যতই জঘন্য চরিত্রের অধিকারী হোক না কেন, সে রেপ কেস করুক, রেপ কেসের আসামি হোক, মার্ডার কেসের হোক না, আর যাই হোক না কেন, সে কিন্তু আশ্রয় লাভের অধিকারী হবে, তাই না? ওই যে একটা বড় রেপ অ্যান্ড মার্ডার কেস, গলা কেটে ফেলেছে, সেই মামলাতেও যে তাকে রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী দিল, তাই না? রামিসা রামিসা হত্যাকাণ্ড, জি। হ্যাঁ। তো আবার আর মানুষ অনুচ্ছেদ, উল্টা, মানুষ উল্টা আইনজীবীদের গাল পারে আর কি, যে উকিলটাই খারাপ আছে এদের পক্ষে যায়। আচ্ছা গাল পারলে সমস্যা কি? সবাই তো আর গাল পারবে না, যে গাল পারলো সেই বিপদে পড়লে তখন আপনার কাছে আসবে যে আমাকে এবার হ্যাঁ। বাঁচাও। আবার অনুচ্ছেদ 33(1) এর বিধান মতে, কোথায় সংবিধানের, কোনো ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের এবং তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। বার সমিতি তো বঞ্চিত করছে, করছে না? জি অবশ্যই। তাহলে বার সমিতি তো ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেহেতু আইনজীবী এস জামান উক্ত দুষ্কৃত করে আসামির পক্ষে কোর্টে হাজির হয়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এই তয়ের উপর চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু ওই এস জামানকে সম্মানিত করা হচ্ছে এবং জি। সংবিধানের আচ্ছা আমরা যুক্তিতর্ক দেখছি, জামানকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাই না? জি। আচ্ছা, তো জামান সাহেব প্রথমত তার যে ক্যাননস ভঙ্গ করেননি, ক্যাননস অনুসারেই যে নির্দেশনা, সেই নির্দেশনা পালন করেছেন, অপরাধের মামলা নিয়েছেন, এবং সংবিধানের 2টা অনুচ্ছেদে খুব স্পষ্টভাবে অপরাধীর পক্ষে মামলা নেওয়ার বিষয়ে বলা আছে। হ্যাঁ, অতএব তিনি যে একজন সচেতন নাগরিক, আইন জানেন, অ্যাডভোকেট, তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এই কথাটা চমৎকার হয়নি যে কোর্টে হাজির হয়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন, তাই না? জি। জি। জি স্যার। তার মানে যদি হাজির হওয়া না হতো, ওই যে আসামি সেই তো ভিকটিম হয়ে যেত কি দ্বারা, পুরো সিস্টেম দ্বারা। বার সমিতি দ্বারা সে অলরেডি ভিক্টিমাইজ হয়েছে, হয়নি? সে তার ইচ্ছা জি। মতন পছন্দের আইনজীবী পাচ্ছে না, বার তাকে ভিক্টিমাইজ করেছে। সে একজন আত্মপক্ষ অ্যাডভোকেটকে মেরেছে, সমর্থন সেটা তার পাচ্ছেন। অপরাধ, কিন্তু বার তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দিবে না।
এইটা বার তাকে আবার ভিক্টিমাইজ করলো, মানে আসামি এখানে ভিকটিম হয়ে গেছে, হয়ে যায়নি? জি জি। তার আইনগত অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, বার এটা করতে পারে না, এটা করা ঠিক না। আমাদের রাজশাহীতে অ্যাডভোকেট মার খেলেও এইটা করা হয় না, ঠিক আছে? তবে আচ্ছা, আমি, এরকম হয়েছে যে আইনজীবী মার খেয়েছে, আমাদের ব্যাচের আইনজীবী যদি মার খায়, এরকম হয়েছে আমাদের ব্যাচের আইনজীবী মার খেয়েছে জমি জমা নিয়ে চাচাতো ভাইদের সাথে, মাথা গুরুতর আঘাত পেয়েছে, হাত কেটে গেছে। আমি তার পক্ষে দাঁড়িয়েছি, হ্যাঁ, তার পক্ষে দাঁড়িয়েছি, যেন অপর পক্ষ সহজে জামিন না পায়। বুঝতে পেরেছেন? কারণ সে আমার ব্যাচের, আমাদের ব্যাচের মধ্যে একটা একতা আছে এবং একটা ফেসবুক গ্রুপ করা আছে, মেসেঞ্জার গ্রুপ, হ্যাঁ, যেটার মাধ্যমে আচ্ছা। আমরা একে অপরের পক্ষে এগিয়ে যাই বিপদ আপদে। এবং প্রতি বছর আমাদের যে বছর যে তারিখে আমরা অ্যাডভোকেট হয়েছি সেই তারিখটা উদযাপন করি, হ্যাঁ, বর্ষ উদযাপন, অ্যাডভোকেট হওয়ার যে বার্থডে সেটা সেলিব্রেশন করে, আউটিং করি। তারপরে যখন রমজান মাস হয় তখন আমরা অন্তত একটা সন্ধ্যা ইফতারি পার্টি করি। সেক্ষেত্রে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, বিশেষ করে সনাতন ধর্মের, তারাও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করে, ভালো লাগে আর কি, একটা গেট টুগেদার হয়ে আচ্ছা। যায়। ভবিষ্যতে হয়তো এভাবে চলতে চলতে আমরা আমাদের ব্যাচের যে আইনজীবী আছে তারা মিলেও ভবিষ্যতে একটা জমি কিনে আমরা একটা বড় ভবন তৈরি করে ফেললাম, সেখানে শুধুমাত্র আইনজীবী, এবং নামটাও এই ধরনের ভবন হতে পারে। তো এই ভবনে শুধু আইনজীবীরা থাকবে, আমরা জমি কিনে আমরাই ভবন তৈরি করছি নিজেরা। বুঝতে পেরেছেন? এরকম করে কিন্তু শিক্ষকেরা করে, ইঞ্জিনিয়াররা করে, ডাক্তাররা করে, তাই না? ডক্টরস টাওয়ার জি এই ধরনের নাম দেয়। জি, তো এই ধরনের আমাদের ব্যাচের একটা ভালো সম্ভাবনা আছে, কারণ আমাদের ব্যাচের মধ্যে ভালো বন্ডিং আছে। সুতরাং আইনজীবী জনাব এজ জামান কোনো অন্যায় করেননি এবং বার সমিতির উক্ত সিদ্ধান্তই ভিত্তিহীন ও বেআইনি। বার সমিতিকে উল্টোভাবে দোষারোপ করছে, কারণ বাংলাদেশ বার কাউন্সিল বা বলবৎ অন্য কোনো আইনে কোনো ব্যক্তি এই বার সমিতি তো দূরের কথা, বার কাউন্সিল এই কথা বলতে পারে না। পারে কি? না। যত বড় অপরাধী হোক না কেন, তাকে আইনগত সহায়তা প্রাপ্তি হতে বঞ্চিত করার সুযোগ নেই। তাহলে একটা সংক্ষিপ্ত দুইটা পয়েন্ট দিলাম আর একটা কনক্লুশন দিলাম, এর থেকে আর কি লিখবো, তাই না, 5 নম্বরের জন্য? জি স্যার। এবং বাস্তবে এতটুকু লিখলেই হবে। আমার সিনিয়রকে শোকজ করা হয়েছিল 2 সপ্তাহের জন্য, তিনি কোর্টে যেতে পারেননি। 2 সপ্তাহ বলতে এখানে 15 কার্য দিবসের জন্য তাকে শোকজ করা হয়েছিল, বারের সিদ্ধান্ত অমান্য করার জন্য। কারণ কি ছিল? আচ্ছা। কারণ কি ছিল, যখন ওই যে করোনা কালে অনলাইনে শুরু হলো জি আমার আদালত অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটে, তখন কোর্ট বন্ধ দীর্ঘদিন, হ্যাঁ, করোনার কারণে বাতিল হচ্ছে, 15 দিন বন্ধ, 20 দিন বন্ধ, হাইকোর্ট থেকে নির্দেশনা আসছে। করতে করতে এই যে সফটওয়্যার ডেভেলপ হলো, তখন আমি ভোর 3টার দিকে এই ঘোষণা সম্পর্কে জানতে পারলাম। জানতে পেরে আমি 3টাতে হোয়াটসঅ্যাপে স্যারকে মেসেজ দিলাম এবং এই সফটওয়্যারটা সম্পর্কে, মানে হাইকোর্টের যে নির্দেশনা সেটা এবং এই সফটওয়্যারটা সম্পর্কে স্যারকে জানালাম, জেনে মেসেজ দিয়ে রাখলাম যেন সকালে স্যার ঘুম থেকে উঠে আমাকে নক করে। স্যার সকালে ভোরে নামাজ পড়তে উঠে আমাকে নক দিয়েছেন, হ্যাঁ, নক দিয়ে বলছে, আচ্ছা। শহীদুল, তাহলে আমরা তো জামিনে দরখাস্ত করতে পারবো। এবং স্যারের মাদক মামলা, হ্যাঁ, আরো কিছু জি। বড় বড় মামলা আছে, সেগুলো জামিন করাতে হবে, মিস কেস পেন্ডিং হয়ে আছে, শুনানি হচ্ছে না। তো আমরা সঙ্গে সঙ্গে জামিনের দরখাস্ত করে দিলাম আমার স্মার্টফোন দিয়ে, হ্যাঁ, আমার বাসা থেকে। আচ্ছা। আমি বললাম, স্যার আমি দরখাস্ত করে বের হই। আমার বাসা থেকে দরখাস্ত করে তারপরে চেম্বারের উদ্দেশ্যে বের হলাম, কোর্টে যাওয়া যেহেতু নাই, চেম্বারে চলে গেলাম সকাল 11টায়, দরখাস্ত যেহেতু হয়ে গেছে। এবং আমরা দুপুরের পরপরই কি পেয়ে গেলাম, শুনানির জন্য সময় পেয়ে গেলাম, যে শুনানি করা হবে। কি করা হবে? হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে। কে ভিডিও কল দিবে? ওই জেলা জজের যে স্ট্যানো, সে ভিডিও কল দিবে জেলা জজ থেকে, ঠিক আছে? আচ্ছা। এবং কিছু কিছু জুমের মাধ্যমে হচ্ছে, জুম আইডি এবং জুম পাসওয়ার্ড। তো আমি তো আপনাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দিই না, কি করি, প্রতিবার প্রতিবার আলাদা আলাদা কি দিই, লিঙ্ক দিই, তাই না, লিঙ্কে লিঙ্ক। কলে ঢুকে যায়। জি তো আমি লিঙ্ক সিস্টেম চালু করেছি এবং প্রতিবার আলাদা আলাদা। কেউ যদি চায় যে আমি একটা লিঙ্ক বারবার ঢুকবো, হবে না। লক্ষ্য করেছেন কি, প্রতিবার আলাদা লিঙ্ক দিই আমি। জি স্যার। জি স্যার। তো এটা আমার একটা সিস্টেম। কেউ যদি মনে করে তার একটা বন্ধুকে ভর্তি করাবে না, শুধু আমার লিঙ্কটা দিয়ে দিবে, তো প্রতিবার তাকে ঝামেলাটা করতে হবে।
একবার লিঙ্ক দিয়ে সেটাতে আর বারবার ঢোকা যাবে না। আচ্ছা, যাই হোক। তো সিকিউরিটি ইস্যুর কারণে আমি নতুন লিঙ্ক দিই। তো জ- সেখানে হোয়াটসঅ্যাপে উনি প্রথম ফোন দিলেন, পরের দিন থেকে অবশ্য জমে দিয়েছিল। হ্যাঁ, শুনানি করবে। এখন ইন দ্য মিন টাইম বারের যিনি সভাপতি ওই সময়, উনি আমার সিনিয়রকে ফোন দিয়েছে, উনি জানতে পেরেছে। কেন সভাপতি জানতে পেরেছে? সভাপতি আবার ওই কোর্টের পিপি, বুঝতে পেরেছেন? আচ্ছা। তো উনি তো জানবেন, ওনাকে লাইনে নেওয়া হবে। এখন সভাপতি বলছে বার সিদ্ধান্ত নিতে চলেছে, বিকেলে একটা কিন্তু আসবে, সিদ্ধান্ত আসবে নির্দেশ। যে এই আমরা অনলাইনে কোর্ট করব না। হাইকোর্ট যেখানে বলছে অনলাইনে কোর্ট করা যাবে, লোকাল বার বলছে আমাদের রাজশাহী বার যে কোর্ট করব না। কেন? কারণ সবার স্মার্টফোন নাই, সবাই বুঝতেই পারছে না সিস্টেম। তাহলে যারা সিস্টেম বোঝে, একটু অনলাইন বোঝে, স্মার্টফোন আছে, কম্পিউটার আছে, তারা অ্যাডভান্টেজ পাবে। আমি তো ভালোই বুঝি এগুলো, আমি অ্যাডভান্টেজ দিতে পারছি আমার সিনিয়রকে। ইভেন আমি না, এই 11টায় আসার পরে আমার সিনিয়রের বন্ধু বান্ধব মিলে 11টা অ্যাডভোকেট চলে আসলো আমার কাছে। 11টা অ্যাডভোকেটের আমি কি করলাম, ওই আমার আদালতে ওই অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। লগ ইন টগ ইন করে দিলেন আর লগ কি। ইন, কারো আর ফোন নাই, স্মার্টফোন আমার ফোন থেকে করে দিচ্ছে সবাইকে, বুঝতে পেরেছেন? জি। তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি 8-10 জনের মামলা এই 3 মাস চালিয়ে দিয়েছি এইভাবে, মানে শুধুমাত্র আমার স্মার্টফোন দিয়ে। একটা ভালো ইনকাম হয়েছিল ওই ঈদের আগে। তো যাই হোক, তো সভাপতি ফোন দিয়ে বললো, এবং জেলা জজ আবার রেডি। জেলা জজ বলছে, জেলা জজ স্যারকে ফোন দিয়েছে, ফোন দিয়ে স্যার রিসিভ করে বলছে, স্যার বার সমিতির সভাপতি স্যার এই কোর্টের পিপনি আমাকে নিষেধ করলে শুনানি। তখন জেলা জজ বলছে যে হাইকোর্টের যেখানে সিদ্ধান্ত আছে, হাইকোর্টের সিদ্ধান্ত মতো আমরা কাজ করছি, আপনি শুনানি করেন। তো স্যার বলছে, দুঃখিত স্যার, আমি শুনানি করতে পারবো না, কারণ যেহেতু আমার সমিতি সিদ্ধান্ত নিতে চলেছে যে শুনানি করা যাবে না, সেক্রেটারি অলরেডি চিঠি টাইপ করছে। তখন স্যার বললো যে ঠিক আছে, তাহলে আমি লাঞ্চে গেলাম। লাঞ্চের পরে আমি আবার আপনাকে 4টার সময় সময় দিলাম, আপনি সিদ্ধান্ত নেন কি করবেন, হাইকোর্টের কথা শুনবেন না সমিতির কথা শুনবেন। ঠিক আছে, আমি লাঞ্চের পর 4টাতে আবার লিঙ্ক দিব। এখন এর মাঝখানে কি করেছে, খুব দ্রুত সময়ের মধ্যে চৌকস আমাদের ডায়নামিক সেক্রেটারি, স্যারের আবার বাড়ির পাশেই বাড়ি, হ্যাঁ, আচ্ছা। তিনি দরখাস্ত টাইপ করে সিদ্ধান্তের একটা কপি অলরেডি পিয়নের মাধ্যমে মোটরসাইকেল দিয়ে পাঠাই দিয়েছে কার কাছে, আমার সিনিয়রের কাছে, সিনিয়র চেম্বারে। আচ্ছা। হ্যাঁ, বিকেলে 5টার দিকে। আর 4টার দিকে আবার লিঙ্ক দিয়েছে। আমি স্যারকে বললাম, স্যার লিঙ্ক দিয়েছে, আপনি শুনানি করে ফেলেন, যা হবে হবে, পরে দেখা যাবে। না, এটা বারের সিদ্ধান্ত, আমি বাইরে যাব না, ঝামেলা করবে। তাই আমি বললাম, বারের অফিসিয়াল সিদ্ধান্ত বা কোনো নোটিশ আপনি কি পেয়েছেন? না। সভাপতি আপনাকে ফোন দিয়ে বলেছে, আপনি সেটা সভাপতিকে সম্মান দেখাচ্ছেন, এটা ঠিক আছে। এরপর ফোন দিলে আপনি কারো ফোন রিসিভই করবেন না, আপনি শুনানি করেন। তো আমার স্যার বারের প্রতি সম্মান দেখে শুনানি করলেন না। আচ্ছা, ঠিক আছে। এখন শুনানি না করার কারণে সেই দিনকে এই ডেটটা 2 দিন পরে চলে গেল। ইন দ্য মিন টাইম বিকেলে বারের সিদ্ধান্ত চলে আসলো যে আমরা অনলাইনে কোর্টে কোনো জামিন শুনানি করব না, কারণ কেউ বোঝে না তাই। অফলাইনে আমাদেরকে দিক, আমরা কি করব, মাস্ক পরে যাব। হ্যাঁ, এরকম সিচুয়েশন। অফলাইনে কোর্ট চলতে হবে, এই হচ্ছে দাবি। আর যারা বিচারক তারা কিন্তু অফলাইনে যাবে না করোনার ভয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা। এই সিচুয়েশনে এখন এই যে বার সমিতির যে সিদ্ধান্ত, এটা 2 দিন অটুট ছিল। আমার যতটুকু মনে পড়ছে 18 তারিখে সেটা সিদ্ধান্ত হয়, এবং 20 তারিখে সেটা আবার উইথড্র হয়। এবং ইন দ্য মিন টাইম অনেকেই আবার কম্পিউটারের দোকানে এটা করা শুরু করেছে, যাদের বাটন ফোন আছে তারাও কম্পিউটারের দোকানে, বা এই যে আমার মতো যারা বোঝে তাদের কাছে আসছে জুনিয়র বা অন্য সিনিয়রের মাধ্যমে, বুঝতে পেরেছেন? তো এইভাবে সবাই সিদ্ধান্ত হয়েছে যে না, হচ্ছে যেহেতু অন্য জেলাতে, হ্যাঁ আমরাও করি, নাহলে আমরা আবার বিভাগীয় একটা ঐতিহ্যবাহী ব্রিটিশ বার, হ্যাঁ আমরা পিছিয়ে পড়বো। ব্রিটিশ আমলের তৈরি করা বার, ব্রিটিশ বার ভবনও আছে আমাদের, ব্রিটিশ কোর্টও আছে আমাদের ভবন। তো 2 দিন পরে হলো, 2 দিন পরে যখন সিদ্ধান্ত আসলো, হ্যাঁ, ইন দ্য মিন জি। টাইম 19 তারিখে স্যার কি করেছে, আবার জেলা জজ স্যার নিজে পার্সোনালি ওনাকে ফোন দিয়েছে, উনি শুনানি করেছেন। এবং কি করেছে, 18 তারিখে বার সমিতির সিদ্ধান্ত আসছে, 19 তারিখে উনি শুনানি করে 3টাতে জামিন পেয়ে গেছেন। ওকে, আচ্ছা। আমি যে আবেদনটা করেছিলাম সেটা, তাহলে 18 তারিখে যদি উনি করতেন, তাহলে অফিসিয়াল সিদ্ধান্তের আগে যেহেতু করা হয়েছিল, আমাদের একটা অজুহাত থাকতো, থাকতো না? জি জি।
অফিসিয়াল সিদ্ধান্ত আসছে, তারপর উনি করেছেন। তো আমি ওনাকে বললাম আপনি শুনানি করলেনও করলেন, কিন্তু অফিসিয়াল সিদ্ধান্ত হাতে পাওয়ার পর এবং রিসিভ করলেন আপনি, তো রিসিভ কপি কার কাছে আছে? আপনার রিসিভ এবং সই সিল সহ আপনি বারে দিয়ে দিলেন, তারপর আপনি শুনানি করলেন। এই সাহস আপনাকে কে দিল? আর আগে কোথায় সাহস পেলেন না? সেটাই, বরং হ্যাঁ। পরে উনি শর্ত ভঙ্গ করেছে হিসাবে। তো পরে উনি বাড়ির শর্ত ভঙ্গ করলেন, তো ওনাকে জি। শোকজ করা হলো। যদিও একদিন পরে আবার সেটা তুলে নেওয়া হলো, কিন্তু বাড়ির তো সিদ্ধান্ত উনি ভঙ্গ করেছেন, বার তো শোকজ করবেই। শোকজ করলো, শোকজের জবাব এবার আমাকে লিখতে হবে। তো আমি 16 পেজের একটা শোকজের জবাব লিখলাম। তো 16 পেজের শোকজের জবাব, তখন আমার লাইসেন্স হয়নি, শিক্ষানবিশ। ঠিক আছে। 16 পেজ? হ্যাঁ, 16 পেজের একটা 16 পেজ জবাব লিখলাম, হ্যাঁ, যেটা আমি এখানে 2 পেজের দুইটা পয়েন্ট দিয়েছি। আমি 16 পেজের একটা জবাব লিখলাম, লিখে বিভিন্ন আইন দিয়েছি, অনেক আইন দিয়েছি, কেস ল দিয়েছি। আমি রিসার্চ ভালো বুঝি। তো ওনারা এক বন্ধু হাইকোর্টে প্র্যাকটিস করেন, ওনাকে পাঠালো। তো বলছে যে দোস্ত, এই জবাব তুমি লিখেছো, আমার বিশ্বাস হচ্ছে না। তো বলছে আমি লিখিনি, আমার জুনিয়র লিখছে। তো আচ্ছা। বলছে যে অনেক চমৎকার হয়েছে, কোনো পরিবর্তন করার দরকার নেই, এটা তুমি জমা দিয়ে দাও, বা আর তোমার কিচ্ছু করতে পারবে না। এখন উনি কি করেছেন, যে সেক্রেটারি ওনাকে শোকজ করেছেন, ওই সেক্রেটারির কাছে এই কপিটা নিয়ে গেছেন পার্সোনালি। তার সাথে সম্পর্ক ভালো, কিন্তু তিনি আচ্ছা। শোকজ করতে বাধ্য হয়েছেন। বারের তো আরো সদস্য আছে, স্ট্যান্ডিং কমিটির জি, 21 জন সদস্য এবং অন্যান্য কর্মকর্তা বিভিন্ন সভাপতি পদে আছে। আছেন। হ্যাঁ, সভাপতিও আছেন। তো তাদের তো বিরুদ্ধে গেলে হবে না, সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু সম্পর্ক এক জিনিস, আর বারের নিয়ম শৃঙ্খলা ঠিক রাখা আরেক জিনিস। এখন সভাপতি বলেছে, 16 পেজের এত কিছু দেওয়ার দরকার নাই, তুমি 2-3 পেজের মধ্যে একটা ছোট করে, বা 1 পেজের মধ্যে ছোট করে একটা কি দিয়ে দাও, জবাব দিয়ে দাও, আমি দেখবো না বিষয়টা। ঠিক আছে, যেন বড় আচ্ছা। কিছু না হয়, হ্যাঁ, লঘুদণ্ড যেন হয় বা দ্বন্দ্ব না হয়, তোমাকে মুচলেকা দিয়ে যেন ছেড়ে দেওয়া হয়, এরকম একটা আমি বিষয় করবো না। ঠিক আছে। সভাপতির কাছে জি। দৌড়ে গেছে। হ্যাঁ, এবং আমাকে নিতে চাইলো, আমি বললাম আমি সাথে যাব না, আমি লিখে দেওয়ার দায়িত্ব আমি লিখে দিয়েছি, আমি সাথে যাব না। এই তোষামোদী করার কাজ আমার ভালো লাগে না। ডিরেক্ট আমি স্যারকে বললাম, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার যে কাজ আমি সেটা করে দিয়েছি, আমি রিসার্চ ভালো বুঝি, আমি করে দিয়েছি। হ্যাঁ, আমি মোসাবিদা লিখে দিয়েছি, যুক্তিতর্ক। এবং আপনাকে সভাপতি এবং সেক্রেটারি বলছে তুমি ছোট করে দাও, আমি বললাম 16 পেজেরটাই আপনি জমা দেন, তারপরে যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু হয় আমি হাইকোর্টে এটার বিরুদ্ধে যেতে পারবো, বা বার কাউন্সিলে যেতে পারবো। এবং আমার কথা এবং ওনার হাইকোর্টের যে বন্ধুর কথা একই, যে না, ছোট দেওয়া যাবে না, আচ্ছা। এটাই দিতে হবে, কষ্ট করে জুনিয়র তৈরি করেছে। কিন্তু পরে উনি বাধ্য করে আমাকে আবার ছোট করতে বললো। আমি 6 পেজের একটা ছোট করার পরে 6 পেজের দিলাম। দেওয়ার পরে কিছু কোর এলিমেন্ট চলে গেল বাদ, ওনাকে কি করা হলো, যদিও বললেই দিল যে লঘুদণ্ড দিব বা মুচলেকা দিয়ে ছেড়ে দিব, ওনাকে কি করলেন, 15 দিনের, 15 কার্য দিবস তাকে কোর্ট থেকে কি করা হলো, অবাঞ্ছিত ঘোষণা করে কোর্ট থেকে তাকে বঞ্চিত মানে কোর্টে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো। ইনজাংশন জারি হলো তার বিরুদ্ধে। আমার সিনিয়রের কথা বলছে, বুঝতে জি। পেরেছেন? জি। এই গল্পটা জি। কিন্তু আপনাদের এই প্রশ্নটা রেলিভেন্ট করে তুলবে, এবং ভবিষ্যতে কোর্টে গিয়ে এই ধরনের সিচুয়েশন হলে সিদ্ধান্ত নিতে পারবেন। ইভেন আমার সাথে যোগাযোগ রাখেন, প্রয়োজন ওই 16 পেজের ওইটা আমি পাঠাই দেবো আপনাদের, কেউ যদি এই ধরনের আচ্ছা। সিচুয়েশনে তৈরি হন। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং বিষয়গুলো। তো সিনিয়রের জন্য অনেক কাজ করেছি, সিনিয়রের অনেক বন্ধুকেও বাঁচিয়েছি, রাত 2টা 2:30 পর্যন্ত কাজ করছি। সিনিয়র একবার একটা বড় প্রোগ্রামে অংশগ্রহণ করবে, সারা রাত জেগে আমি ওনার জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছি। তো কাজের জন্য যে মানে মানসিকতা বা প্যাশন, সেটা থাকলে আপনি ভালো করতে পারবেন, ঘুম আসে না। সিনিয়র কোনো কাজ করতে দিলে, সিনিয়র কাজ করতে গিয়ে আমার ঘুম আসে না, ভালো লাগে আরো। কারণ সিনিয়রের কাছে নিজেকে যদি আমি বোঝাতে পারি যে আপনার জন্য আমি বোঝা না, আপনার অ্যাসেট, আমাকে যত ব্যবহার করতে পারবেন আপনি লাভবান হবেন, তাহলে সিনিয়র নিশ্চয়ই আমাকে কম ফি দিবে না, তাই না? তাহলে জি। জি। শিক্ষানবিশদের জন্য এটা একটা শিক্ষণীয়, আপনি কাজ করেন সিনিয়রের জন্য, সিনিয়র খুশি হয়ে আপনাকে সবার সামনে 100 টাকা দিলেও গোপনে আরো 500 টাকা পকেটে গুঁজে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ আপনি তার জন্য বাড়তি কাজ করে দিচ্ছেন। আর কাজ শিখলে সেটা আপনার নলেজ বৃথা যাবে না। ঠিক আছে, জ্ঞান আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একজন আইনজীবী কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপর পক্ষের অনুপস্থিতিতে একটি
মামলায় মুলতবি আদেশ প্রাপ্ত হন। আমরা প্রবলেমেটিক প্রশ্ন অনেক পড়েছি এই টাইপের, তাই না? জি এমসিকিউ ইভেন্ট পড়েছি। তিনি এই ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন যে তার এই কাজ ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট অর্থাৎ আচরণবিধির পরিপন্থী, পরিপন্থী মানে বিপরীত, তাই না? জি বা লঙ্ঘন করেছেন কিনা বা অসৎ আচরণ করেছেন কিনা, এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তাহলে আপনি অ্যাডভোকেটে আরেকজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন কোথায়? বার সমিতির সচিব বরাবর, তাই না? জি আইনের উদ্ধৃতি সহ যথাযথভাবে একটি নালিশি দরখাস্ত মুসাবিদা করুন। তাহলে এখানে একটা প্যাঁচ আছে প্রশ্নের মধ্যে। কি প্যাঁচ? এই যে এখানে পরিপন্থী বলে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, তার মানে এখানে প্রবলেমেটিক প্রশ্ন আছে। তার মানে শুধু মিসাফিউদ্দাই ডাইরেক্ট ডাইরেক্ট গেলে হলো হবে না, আপনাকে আগে প্রবলেমেটিক প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত আমরা একসঙ্গে দিয়ে দেবো এইভাবে, পয়েন্ট আউট না করলেও হবে। সময় বেশি থাকলে, নম্বর বেশি থাকলে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, 4টা পয়েন্টই দিবেন, ওকে? অথবা জি স্যার। অ্যাডাপটিভ কোনো ওয়েতেও যেতে পারেন। 4টা আমি পদ্ধতি শিখিয়েছি। তাহলে ক্যাননসের অধ্যায় 1 বিধি 5 এর বিধান মতে প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকার নির্দেশনা রয়েছে, আছে না? জি আবার অধ্যায় 3-4 বিধান মতে বার ও বেঞ্চ তথা অ্যাডভোকেট ও বিচারকের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ক বিদ্যমান থাকা দরকার। আপনি অ্যাডভোকেট কোর্টে কথা হবে বিচারকের সাথে, কোর্টের বাইরে খুব একটা কথা না বলাই ভালো। আমি কোর্টের বাইরে যদি বিচারককে দেখতে পাই, আমার পাশে দিয়ে যাচ্ছে, আমি বড়জোর সালাম দিই। তিনি যদি বলে যে কেমন আছেন, উত্তরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এটা জিজ্ঞাসাও করি না কোনো বিচারককে আপনি কেমন আছেন। আমি মনে করি আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করো পেশাদারিত্বের বাইরে যাওয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা। বুঝতে পারলেন আমি কতটা বিচারকদের সাথে সম্পর্ককে এড়িয়ে চলা পছন্দ সিনসিয়ারলি। করি? জি জি তার মানে আমি পেশাদারিত্বকে বজায় রাখবো, কোর্টের মধ্যে তাকে আমি সমীহ করব, কোর্টের বাইরে আমাকে সালাম, আমি সালাম দিব দেখা হলে, তিনি ভালো আছেন বললে উত্তর দিব। আমি বিপরীতে জিজ্ঞাসা করবো না ভালো আছেন কিনা, অতটুকুই শেষ। একবার হয়তো মৃদু একটা হাসির সাথে কথা হবে সুন্দর, এজ অনুসারে। অনেক ম্যাজিস্ট্রেট দেখা হলে চিনতে পারে আমাকে, হ্যাঁ কেমন আছেন, অনেকদিন কোর্টে আসেননি, কোর্টে আসেন, এইভাবে অ্যাপ্রোচ করে, ভালো লাগে। অতএব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে উক্ত আইনজীবী অধ্যায় 1 বিধি 5 এবং অধ্যায় 3 বিধি 4 এর বিধান পরিবর্তী কাজ করে পেশাগত অসদাচরণ করছেন। আপনারা প্রথম 1-5 ওই যে অনুপস্থিতিতে যে শুনানি, এটা অবশ্যই দিতে হবে। আর 3-4 ওই যে খাস কামরায় গিয়েছে, আদালতের বাইরে যে কথা বলছে, তাই না? এটা যদি নাও জি দেন খুব একটা সমস্যা হবে না। তবে 1-5টা এখানে মেন, আর 3-4টা অপশনাল। আপনাদের কাজটাকে সহজ করে দিলাম। অনেকে প্রশ্ন করবেন স্যার দুইটাই দিতে হবে কিনা, তো প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলাম। তাহলে এই নোটের পৃষ্ঠা নং 47 ফরম্যাট 13 অনুসারে উপরোক্ত আচরণবিধি বর্ণনা করে আইনজীবী বা অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর একটি নালিশি দরখাস্ত মুস্তাবিদা করতে হবে। পারবেন না? জি স্যার। পারা যাবে স্যার তো আশা করি। একজন জি আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করে দিবেন আশা দিয়ে মক্কেলের আত্মীয়ের নিকট থেকে 40,000 টাকা গ্রহণ করেছেন। আচ্ছা, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন না মঞ্জুর করেন। আমি নিজে কখনো অ্যাডভান্স টাকা নিই না, জামিন করার হোক বা অন্য কিছু হোক, যে টাকাটাই দিবে মানে পুরো টাকাটা অ্যাডভান্স নিই না। হয়তোবা সে আমাকে বলছে যে আপনি করে দিতে পারবেন কিনা বলেন, বা সে খুব উপর্যুপরি কন্ট্যাক্ট করতে চাচ্ছে, কন্ট্যাক্ট করাটা ঠিক না, কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তখন বাধ্য হয়ে কন্ট্যাক্টে আমি দু একটা জায়গায় গিয়েওছি মামলায়। কন্ট্যাক্ট করলে আমি কি করি, আনুষঙ্গিক একটা ফি নিই 5-10 হাজার টাকা, আমার পিটিশন রেডি করা এবং হিয়ারিং ফি। না মঞ্জুর হয়ে গেলে বলি যে এই টাকাটা আপনি ফেরত পাবেন না, আমার চেষ্টার ফল। আর যদি জামিন হয় তাহলে বাকি আরো টাকাটা দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা আমার সিস্টেম। জি পুরো টাকাটা আমি হাতে নিব না। তাহলে আমার হাতে নিলে সেটা খরচ হয়ে যেতে পারে, বা ফেরত দিতে আবার কষ্ট হতে পারে, তাই না? জি জি, তা ঠিক স্যার। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা ফেরত দেয়নি। এই যে মক্কেলের লোভ হয়ে গেছে, জামিন করতে পারলে না কিন্তু টাকা ফেরত দিচ্ছে না, সে কি বলবে, দাঁড়ান একটু অপেক্ষা করেন পরের ডেটে করে দিব, তাই না? জি কিন্তু মক্কেল উপস্থিত থাকতে চায় না, অনেকে বলে 1 সপ্তাহ সময় দেবো না, কালকেও না, আজকেই দিতে হবে। আপনাদেরকে একটা খুবই প্র্যাকটিক্যাল নলেজ দিই।
যদি একটা আদালতে একবার জামিন ধরেন, তাহলে ওই একই হেতুবাদে যদি আপোষের শর্ত না থাকে, যদি অপর পক্ষের সাথে আপোষ না হয়, আপনি পরের দিনের জামিন শুনানি করতে পারবেন না। 1 সপ্তাহ পরে আপনি আবার পিটিশন দিতে পারবেন, বেল পিটিশন, জামিনের দরখাস্ত। তার মানে 1 সপ্তাহের গ্যাপ থাকতে হয় দুইটা পিটিশনের মধ্যে একই আদালতে হলে। আচ্ছা আচ্ছা। তো আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে বলতো, এটা টেকনিক আমার সিনিয়র যেটা করে। আচ্ছা, আপনি 1 সপ্তাহ অপেক্ষা করেন, সামনের সপ্তাহে অবশ্যই দিবে। হ্যাঁ, এইভাবে আচ্ছা কনভিন্স করে ফেলে। ঠিক আছে। তো এটা একটা অ্যাপ্রোচ, যে 1 সপ্তাহ অপেক্ষা করলে পরের ডেট হয়তো বা দিয়ে দিবে। যেমন একটা মামলায় আমি গত রোজার ঈদের 2 দিন আগে জামিন করালাম লাস্ট কোর্টে। হ্যাঁ, 326 ধারা আছে। তো প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন ধরলাম, জামিন দিল না, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 আদালত। দ্বিতীয়তেও আমি জামিন ধরলাম, হ্যাঁ, এবং জি। তাতেও আমাকে জামিন দিলেন না। এবং জামিন দিবেন না সহজ আমি জানি, কিন্তু সামনে আবার ঈদ আসছে। এখন একটা সিনিয়রের সাথে পরামর্শ করলাম যে স্যার, দ্বিতীয়বার তো জামিন দিলেন না, মামলার ফ্যাক্ট হচ্ছে এই, তো আমি কি করব, আমি কি মিস কেসে যাব? মক্কেল কিন্তু মিস কেসে যাওয়ার জন্য আমাকে টাকা দিতে প্রস্তুত। তো বলছে আচ্ছা মিস কেসে যাওয়ার দরকার নেই, ইন কেস যদি মিস কেসে জামিন না মঞ্জুর হয়, আবারও বলছি, যদি মিস কেসে জামিন না মঞ্জুর হয়, সেক্ষেত্রে আর ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিবে না। কারণ মিস কেস মানে বড় কোর্ট, দায়রা জজে যদি জি জি। রিজেক্ট হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট কখনো জামিন দিবে না। ঠিক আছে, তার মিস কেসে যাওয়াটা একটা রিস্ক। তাহলে কোন মামলা আপনি মিস কেসে যাবেন, কয় ডেট পরে মিস কেসে যাবেন, কতদিন পরে মিস কেসে যাবেন, এটা কিন্তু একটা কি আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়। দরকার। এই কারণে আমি দুইটা সিনিয়রের সাথে পরামর্শ করলাম। করার পরে দুইটা সিনিয়রই বললো তুমি তৃতীয়বার চেষ্টা করা হয়ে যাবে। তো বললাম তাহলে আপনি একটু থাকেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তো ওনাকে শুনানোর জন্য আমি রাখলাম। বললো কোন কোর্টে? তো বলে এই কোর্টে। আমরা, আপনি রাখেন, আস্থা রাখেন, হয়ে যাবে। তো আমি রিস্ক নিয়ে এটা করলাম। ইভেন আমার মক্কেল জানে যে আমি মিস কেসে চলে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মক্কেল আমার প্রতি বিশ্বাস আছে, তার সাথে এর আগেও কাজ হয়েছে তার অন্যান্য মামলায়। কিন্তু এই এই মক্কেলের আত্মীয় স্বজনের মামলা করেছে, কিন্তু ওনার ডিরেক্ট এবার সেলের মামলা। হ্যাঁ, তো এটা আচ্ছা গুরুত্ব বেশি, সেলের মামলা। এখন তো খুবই হেজিটেশনে পড়ে গেছি, ইনকেস যদি জামিন না হয়, কোনো না কোনো অজুহাত তো দিতে হবে, তাই না? তো আলহামদুলিল্লাহ শেষ তৃতীয়বারের ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে গেল। বুঝতে পারলাম। তো আচ্ছা আমি কখনো অ্যাডভান্স নিইনি, জামিন হওয়ার পরে বলেছি জামিন হয়েছে, আপনি খুশি হয়ে যেটা দিবেন দেন। তার আগে আমি 5,000 টাকা নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা। 5,000 টাকা যদি না নিই, তো মিস কেসে যাওয়ার জন্য যে খরচ, সেটা না নিলে বুঝতে পারবে যে আপনি টাকা নিলেন না, তার মানে মিস কেসে যাবেন না। সেক্ষেত্রে হয়তো বা মামলা আমার কাছে রাখতো না, যতই ভালো সম্পর্ক হোক। নিজের সন্তান তো, ছেলে তো, তাই না? ঈদের মধ্যে সে জি জেলখানায় থাকবে, সেটা তো মেনে নেবে না। তো একটা রিস্ক নিলাম, হয়ে গেল। তো অনেক সময় গালিও শুনতে হয়, রাগারাগি করে মক্কেল, কি করার, এটাই পেশা। তবে ভদ্রভাবে যদি আপনি ক্লিন থাকেন, সত্য যদি গোপন না করেন, তাহলে মক্কেল আপনাকে গালি দিবে না। আর সত্য বারবার যদি গোপন করেন এবং কনভিন্স করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু গালও শুনতে হবে, উচ্চ বাক্য বিনিময়ও হবে, তাই না? জি জি। খুবই রিস্কি একটা পেশা। অত্র, সেক্ষেত্রে মানে পেশার দুর্নামও ছড়িয়ে যাবে। হ্যাঁ সেটাই। তাহলে এই যে টাকা দিয়ে দাও, এই আইনজীবীর উচিত ছিল টাকাটা ফেরত দেওয়া, পারেনি, এই যে ফেরত দিলাম। হ্যাঁ, 1 সপ্তাহ অপেক্ষা যদি না করতে চায়, তাহলে টাকাটা ফেরত দেওয়া উচিত ছিল। একটা মিনিমাম 2-3 হাজার টাকা বা ম্যাক্সিমাম 5,000 টাকা রেখে বাকি টাকা ফেরত দেওয়া উচিত ছিল। ঠিক আছে, জি তাহলে আর এই ঝামেলাটা হতো না। তাহলে অত্র তথ্যের প্রেক্ষিতে, এবং সে যে ঘুষের বিনিময়ে এ, জামিন করে দেওয়ার যে একটা কন্টাক্ট করছে গোপন, এই বিষয়টা কিন্তু প্রকাশ পেত না। প্রকাশ পেত কি, তার মান সম্মান না। লুটে যেত না। তাহলে এবং তার বিরুদ্ধে কিন্তু ওই সচিব বরাবর দরখাস্ত লেখার দরকার হতো না, তাই না? জি তাহলে এগুলো বুঝতে হবে। অত্র তথ্যের প্রেক্ষিতে উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ক্যাননস অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আপনার শরণাপন্ন হয়েছেন। তার তার মানে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি অ্যাডভোকেট হিসাবে দরখাস্ত লিখে দিবেন, কার পক্ষে? ওই মক্কেলের পক্ষে। আপনার প্রয়োজনে লিখে দেন, আপনি নিজে না লিখে। তার মানে আপনি লিখে দিচ্ছেন এবং আপনার দরখাস্তকারী না হন, ওদের ওই মক্কেলের আত্মীয়কে দরখাস্তকারী করে দেন, কারণ ব্যক্তিকে তো দরখাস্তকারী হতে কোনো সমস্যা নেই, তাই না? জি জি। তাহলে আপনার দরখাস্তও লিখে দেওয়া হলো, আপনার ইনকামও হলো, এবং আপনার নামটাও সামনে আসলো না। না হলে ওই অ্যাডভোকেটের কাছে আপনি আবার কালার হয়ে থাকলেন সারা জীবন, তাই না? জি জি। এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত মুস্তাফিদা করুন। তাহলে এখানে কিন্তু আমার একই ফরম্যাট ফলো করে করতে পারবেন। এবার আপনাকে প্রবলেমেটিক প্রশ্নে
কি সমস্যা দেখা যাচ্ছে এখানে। যদি প্রবলেমেটিক প্রশ্ন যদিও নাই, কিন্তু আপনাকে হেল্প করার জন্য আমি এটা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, প্রবলেমেটিক প্রশ্ন যদি নাও থাকে, প্রবলেমেটিক প্রশ্নের জন্য আপনি যদি দুই তিনটা সেন্টেন্স লিখেন আরো ভালো হবে, হবে না? আচ্ছা। ক্যানোনসের অধ্যায় 1 বিধি 1, আপনি অ্যাডভোকেট হয়ে আপনার, তো যেটা বলছিলাম, আপনি অ্যাডভোকেট হয়ে যে আপনার যে পেশাগত ডিগনিটি, সম্মান, সেটা তো অক্ষুণ্ণ রাখলেন না। আপনার তো ঘুষ খাওয়ার কথা ছিল না, তাই না? অন্যায় করছেন, জি জি তাহলে একের এক ভঙ্গ করলেন। পেশাগত মর্যাদা সমুন্নত রাখা সকল আইনজীবীর কর্তব্য। আবার 2-10, আইনজীবীকে পারিশ্রমিকের অতিরিক্ত, এটা 2 অধ্যায় মানে কি, মক্কেলের বিরুদ্ধে বা মক্কেলের জি জি প্রতি যে আচরণ সেটা। জি তো পারিশ্রমিকের অতিরিক্ত উৎকোষ বা ঘুষ গ্রহণ করা হতে বিরত থাকতে হবে। যেমন একটা মামলায় আমি, হ্যাঁ, এ যাবৎকালের একটা মামলায় আমি 4 লক্ষ টাকা পর্যন্ত কি পেয়েছে, মানে আপনি পারিশ্রমিক পারিশ্রমিক পেয়েছে, পেয়েছেন। ঠিক আছে? কিন্তু সেটা স্বচ্ছভাবে স্পষ্টভাবে। আরেকটা মামলায়, আমি সিভিল মামলায় 1 লক্ষ টাকার উপরে পেমেন্ট পেয়েছি। খুশি হয়েই উনি আচ্ছা। দিয়েছেন, ওনার কোটি টাকার সম্পত্তি আমি বাঁচাই দিয়েছি, তাহলে আমাকে দিবে না? তাই না? জি 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 এই কারণে দিয়েছে। আবার কিছু কিছু মামলায় যা চাই তার থেকে বেশি আমাকে দেয়, এটা কিন্তু ঘুষ না। আচ্ছা। আমি যতই নিই, কারণ এখানে কত টাকা ফি নিবেন সেটা কিন্তু ফিক্সড করা নাই। বার কাউন্সিল আপনাকে, যদি একটা মামলায় আপনি কোটি টাকাও ফি নেন, বার কাউন্সিল আপনাকে ধরতে আসবে না। কিন্তু এটা আপনাকে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে, ঘুষের আশ্রয় নিয়ে করা যাবে না, ঠিক আছে? জি অতএব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে উক্ত আইনজীবী অধ্যায় 1-1, অধ্যায় 2-10 এর বিধান পরিপন্থী কাজ করে পেশাগত অসদাচরণ করেছেন। তাহলে এগুলোই উল্লেখ করে আপনি দরখাস্ত লিখে ফেলেন। হ্যাঁ, সালাউদ্দিন ভাই কি বলবেন বলেন। স্যার, বলতে চাইছিলাম যে যদি আমি বুঝতে নাও পারি যে এখানে প্রবলেম চাইছি, তারপরে প্রতিটা এই দরখাস্ত থেকে যে প্রবলেমটা লিখে তারপরে কি দরখাস্ত লেখা যাবে? যাবে, নম্বর কমবে, এটা কয়বার বলবো আপনাদের বলেন। এখন আপনি লিখিত পরীক্ষায় যদি ধারা, অনুচ্ছেদ, বিধান উল্লেখ না করেন, কত নম্বর আপনার নম্বর কমবে ডেফিনেটলি। কত কমবে এটা আমি বলতে পারবো না, তবে আমি 2-3 কমাই দিব যেটা পেতেন। শুধুমাত্র প্রবলেমেটিক প্রশ্নে যদি 5 নম্বরের প্রশ্ন হয়, প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে কথা বলে, 5 নম্বরের প্রশ্ন হয়, আপনি আমার ফরম্যাট অনুসারে লিখেন, ঠিক আছে, 5-এ 5 দেবো আপনাকে, 5-এ 5ও আমি দিই, হ্যাঁ। আপনি যদি সামান্য পরিবর্তন করেন, সেটা যদি ভুল হয়, 5-এ 4.5 দিব। আপনি যদি সবই ঠিক লিখেন কিন্তু আমার ফরম্যাট এই 4টা মেথডের বাইরে গিয়েছেন, যেটা আমার পছন্দ হয় না, আমি 4 দিব। কিন্তু আমার কাছে সঠিক মনে হয়েছে, কিন্তু 4 দিব। আমার ফরম্যাট ফলো না করার জন্য আপনাকে 1 মার্ক কেটে শাস্তি দেবো। আচ্ছা, এখন আমার ফরম্যাট 4টা ফলো করেছেন, 4টা পয়েন্ট, বিচার্য বিষয়, হ্যাঁ, ঘটনা বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, এই 4টা পয়েন্ট আপনি চমৎকারভাবে দিয়েছেন, সবই ঠিক আছে, ওকে। প্রাসঙ্গিক আইনে যে আপনি এই আইনের যে ধারাটা উল্লেখ করতে পারেননি, কিন্তু আইনটা সঠিক লিখেছেন। যেমন পেনাল কোডের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রতারণার 415-তে, তো আপনি প্রতারণার সংজ্ঞা ঠিকই লিখেছেন, 415 ধারা লিখতে পারেননি। আচ্ছা, ওকে, এই ধারা না লেখার জন্য 2 নম্বর কেটে দেব, তাহলে সেখানে আপনাকে 3 দিব। এবং ধারা যদি ভুল লিখেন তাহলে আপনাকে 3 কেটে 2 দিব। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? তার মানে জি স্যার, আমি আসলে ধারা না লিখলে ধারা না লিখলে আপনাকে 2 কেটে দেবো আমি, আর ধারা ভুল লিখলে 3 কেটে দেবো। এখন কি প্রশ্ন করতে চাচ্ছেন বলেন। স্যার, আমি বলছিলাম যে স্যার, যদি আমি বুঝতে না পারি এখানে সমাধান চাই নাই, তারপরে সমাধান লিখলাম, তারপরে আবার দরখাস্তটা লিখলাম, এতে কোনো সমস্যা হবে কিনা? আরো ভালো, কোনো সমস্যা নেই, কোনো জি স্যার, সমস্যা নেই। এটাই মানে। তার মানে আপনি কি লিখতে চলেছেন, এটা আগে একটা কি দিলেন, দরখাস্তের উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। এটা করলে জি আপনার কি স্যার। সুবিধা হবে, এটা তো আপনাকে ভাবতে হবেই। এবং দরখাস্তের মধ্যে কত অধ্যায় কত বিধি আপনাকে তো উল্লেখ করতেই হবে। তো উল্লেখ করার আগে, দরখাস্ত লেখা শুরু করার আগে আপনি এই 2 লাইনে প্রবলেমেটিক প্রশ্নের আকারে আগে যদি লিখে ফেলেন, তাহলে তো এটাই তো আপনি রিপিট করবেন পরে, তাহলে আপনার দরখাস্তের ভেতরে লিখতে আর ভুল হবে না। আপনাকে মনে মনে জি ভাবতে স্যার। হবে, সেটা আপনি লিখেই ফেলেন 2 লাইনে, আপনার এক্সট্রা 2 মিনিট লাগবে, দ্যাটস অল।
কামরুজ্জামান ভাই ঠিক মানে বললাম? আসলে জি, জি স্যার, জি। ঠিক আছে, প্রশ্ন করলে সেটা যথাযথ উত্তর আছে আমার কাছে, তাই না? জি স্যার। জি স্যার। এম একজন আইনজীবী স্থানীয় থানার পুলিশ কর্মকর্তার সাথে কি করেছেন? লাইন করেছেন, নেটওয়ার্কিং করেছেন, মৌখিক চুক্তি করেন জি, জি, যে আপনি থানায় যত আসামি গ্রেপ্তার হয়ে আসবে জাস্ট আমাকে জানাবেন, হ্যাঁ, আমার চেম্বারে পাঠাবেন তার আত্মস্বজনকে, এবং যা ইনকাম হবে 50% দিয়ে দেব, হ্যাঁ। থানার আচ্ছা। পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছে, তাহলে ভালো। দিন 10টা করে যদি মামলা হয়, 10টা করে মামলা আসলে তো হিউজ ইনকাম হবে। দিন যদি 1 লাখ টাকা ইনকাম হয়, 50,000 টাকা দিতে সমস্যা কি, তাই না? তাহলে পুলিশেরও সেটাই। ইনকাম, আবার কারো ইনকাম, ওই অ্যাডভোকেটেরও ইনকাম। এখন ওই অ্যাডভোকেটের এই কাজটা দেখে যদি তার সেরেস্তার আর কেউ যদি এই কাজটা করতে যায়, ওই পুলিশকে যদি বলে যে সে আপনাকে কত দিচ্ছে, 50% দিচ্ছে, তো আমি আপনাকে দিব হচ্ছে 60%, তখন ওকে না দিয়ে একে দিবে। আরেকজন অ্যাডভোকেট টেট পেয়ে যে ওই পুলিশ অফিসারকে যে যদি বলে আমি আপনাকে 80% দেবো, 1 লাখ টাকা ইনকাম হলে 80,000 টাকা আপনার, আর 20,000 টাকা আমার, ঠিক আছে? জি, জি। এইগুলো যদি চলতে থাকে, এই চর্চা কি সঠিক? কমন সেন্স কি বলে? না, না, না স্যার, এতে করে স্যার বিচার সব দিকের চলে যাবে স্যার। পেশাগত এ- মর্যাদা থাকবে না, হ্যাঁ, অশান্তি বাড়বে। এটা করলে কি হবে? একটা অপেশাদারিত্বের সম্পর্ক তৈরি হবে পুলিশের সাথে। এক, ন্যায় বিচার ব্যাহত হবে। দুই, সমাজে ব্যাড ইফেক্ট পড়বে। তিন, ওই আইনজীবীর দুর্নাম ছড়াবে। চার, আইনজীবী আর আইনজীবী থাকে না, হয়ে যায় দালাল, হ্যাঁ। এবং আর কি হয়, ওই বারের পরিবেশ নষ্ট হয়, ঠিক আছে? কিভাবে? পাশের আইনজীবী যদি টের পান, তিনি এই এই নগ্ন নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হবেন, তাই না? জি। এবং এটা করতে গেলে ভবিষ্যতে ওই আইনজীবী যথেষ্ট টাকা দেখছেন, টাকার মুখ দেখছেন, পরিশ্রম ছাড়াই তিনি আর আইনজীবী থাকতে পারবেন না। টাকা গুনতে গুনতে সময় শেষ, পড়াশোনার সময় নাই, পড়াশোনা করতে ইচ্ছাও করবে না। কারণ যদি সহজ পথে টাকা ইনকাম করতে ইচ্ছা করে, তখন তার কিন্তু আর পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তার আইনজীবীর যে কাজ সেটাও করতে ইচ্ছা করবে না। ভবিষ্যতে তিনি কি করবেন? আরো 10টা আইনজীবী পুষবেন। কিভাবে? তার আন্ডারে জুনিয়র নেবেন, জুনিয়রটিকে দিয়ে কাজ করাই দিবেন, অথবা বড় আইনজীবীদেরকে হায়ার করে উনি শুনানি করবেন। উনি টাকা করবেন, ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াবেন দেশ বিদেশে, পেট হয়ে যাবে মোটা, স্বাস্থ্য অবনতি হবে। যেখানে ওনার বাঁচার কথা ছিল পরিশ্রম করে 80 বছর, সেখানে 60 বছরে শেষ। বুঝতে পেরেছেন? কারণ যদি জি স্যার। ঘুষ অন্যায় আপনি খান, আপনার শরীরটা অন্যায় টাকায় তৈরি হলো, সেক্ষেত্রে আপনার শারীরিক অবস্থার অবনতি হবেই। ঘুষের টাকায় ভাই পেট বাড়ে, বাড়ে কিনা? জি স্যার। জি স্যার। কারণ অন্যায় খাওয়া দাওয়া হয়, অন্যায় ইনকাম হলে অন্যায় খাওয়া দাওয়া হবে না? আর জি, অন্যায় জি। খাওয়া দাওয়া করলে পেট বাড়লে কিন্তু আপনার স্বাস্থ্য অবনতি হবে এবং অকালে মারা যাবেন, এটাই স্বাভাবিক। অতএব সুস্থ থাকাই ভালো, শরীরে একটু কম পুষ্টি থাক, রোগা থাকাই ভালো। বরং সিনেমাতে রোগা যে হিরো হিরোইন তাদেরই কি চাহিদা বেশি, তাই প্রাধান্য না? বেশি। চাহিদা জি। বেশি। এম এর উক্তরূপ আচরণ আপনার পেশা ক্ষতিগ্রস্ত হওয়ায় আপনার পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনি তার কি এলাকার আইনজীবী। যেই যেই মামলাটা আপনার চেম্বারে আসার কথা ছিল, সেই মামলাটা তার চেম্বারে চলে যাচ্ছে। একবার আমার বন্ধু, হ্যাঁ, আমার ক্লাসমেট, আদালতে এসে, আদালত বসেনি পেশকারের সামনে, এবার আমাকে আঙ্গুল দেখে বলছে, শহীদুল তুমি কাজটা ঠিক করোনি। কেন, কি করেছি? আমার বাড়ির পাশের মামলা তোমার কাছে কি করে গেল? তো বললাম, তোমার বাড়ির পাশের আচ্ছা। মামলা তোমার ভাইয়ের মামলাও তো আমার কাছে আসতে পারে, তোমার বউয়ের মামলা আমার কাছে আসতে পারে। তোমার বিরুদ্ধে যদি তোমার বউ যদি আসে আমার কাছে মামলা করতে, আমি করব না? যৌতুকের মামলা তোমার বিরুদ্ধে আমি করে দেবো। কোর্টে হাসতে হাসতে আচ্ছা, বলছে, আচ্ছা। বলছে তুমি কাজটা ঠিক করোনি। মানে সে আমার দুই দুই ব্যাচ পরে অ্যাডভোকেট হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা একসাথে ল করেছি, এবং আমার নোট পড়ে সে পাশ করেছে। তো সে আমাকে আঙ্গুল দেখে বলছে তুমি কাজটা ঠিক করোনি, কেন? তার রোজি রুটিতে কি টান পড়েছে, তার বাড়ির পাশের আচ্ছা, মামলা আমার কাছে চলে আসছে, এবং তার বাড়ির পাশের মিনিমাম 30টা মামলা আমার কাছে আসছে। 2-3 মাসে 30টা মামলার বেশি আমার কাছে আসছে। তো তার তো খারাপ লাগবে, খারাপ লাগবে না? জি, জি, অবশ্যই। আমি তো অন্যায় করিনি, আমি তো তার বাড়ির পাশে, আমি তো থাকি অন্য, মানে যে মক্কেলগুলো আমার কাছে মামলা নিয়ে আসছে, কোনো না কোনো একটা মক্কেলের আমি উপকার করেছি, তাদের মাধ্যমে মামলাগুলো আসছে। কিভাবে? বলেছে এই উকিলের কাছে যাও, ভালো আইন বোঝে, অনলাইনে পড়াই, সে অন্তত তোমাকে ঠকাবে না, কাজ না করে বেশি টাকা নেবে না, কাজ না পারলে টাকাই নেবে না।
এবং আমাকে পাঠিয়ে বলে এরকম তার অর্থনৈতিক অবস্থা, ফি এরকম নিয়েন। হ্যাঁ, গরিব হলে আমি অনেক সময় ফ্রিও কাজ করে দিই। আমার কাছে এখনো একটা মামলা আছে, আমি 5 বছর ফ্রি চালাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 5 বছর ফ্রি আচ্ছা। চালাচ্ছি। মামলায় ডিক্রি পেয়েছি। মামলাটা কি? যৌতুক এবং মোহরানার মামলা। আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আসামিকে ধরতে পারা যায় না, আসামি পলাতক হয়ে বেড়াচ্ছে, নিজ জেলায় থাকে না, ঈদের মধ্যে গোপনে আসে, পালাই থাকে, সন্তানকে খরচ দিবে না তাই। এখন আমি বলেছি যেদিন সে ধরা পড়বে সেদিন এই যে টাকা জমছে 5-7 লাখ টাকা আদায় করে তারপরে তার জামিনের ব্যবস্থা করব। তার জমি বিক্রয় করে হলেও তাকে টাকা দিতে হবে, তখন আপনি খুশি হয়ে আমাকে যে ফি দিবেন দিবেন। যদি সারা জীবন আমাকে এই মামলা চালাতে হয় তাও আমি চালাবো। এখন পর্যন্ত প্রতিটা ডেটে আমি প্রতিটা ডেটে আমি হাজিরা দিই, বুঝতে পেরেছেন, এবং আমার ডায়েরিতে মামলা থাকে। ওই যে জি তার মাধ্যমে আমার মামলা আসে। এই যে আমি এইভাবে একটা গরিব মানুষের মামলা চালিয়ে দিচ্ছি, এই কারণে কিন্তু আমার কাছে মামলা আসছে, এটার ফল আমি পাচ্ছি। তো সবার থেকে তো আর টাকা ইনকাম করা যায় না। তো এখানে এম হচ্ছে আমার বন্ধু, আর এম মনে করে না আমি। তো আমি যদিও এরকম করিনি, তবে কারোর সাথে লিঙ্ক আপ করিনি, কিন্তু মামলা কিভাবে আসছে আমার ভালো কাজের জন্য, আমার সুনাম ছড়িয়ে পড়ার কারণে। তো আমার বন্ধু এসে আদালতে, কাজটা তুমি ঠিক করনি, এই মামলায় তুমি জামিন ধরেছো কেন? তা আমি তো ওকে বলছি যে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না, সমস্যা। আচ্ছা এক কাজ করো, এই জামিন ধরেছি আমি, এই বেল পিটিশন টাইপ করার ফি এবং ওকালতের যে ওকালতনামার যে দাম এবং কোর্ট ফি, এটার যে খরচ হয় প্রায় 800 টাকার মতন। হ্যাঁ, তুমি 800 টাকা জি। আমাকে দিয়ে দিও, এই দাও, এই নাও তোমার কি। ক্লায়েন্ট এই তোমার হ্যাঁ, দরখাস্ত এবং সব তুমি আমার দাও। এবং দরখাস্ত, বেল পিটিশন এবং যে এই ওকালতনামা সবকিছু আমি টাইপ করে সকালে যে রেডি করেছি সই নেওয়া হয়ে গেছে, আমাকে টাকাও দিয়েছে। হ্যাঁ, আমাকে টাকাও দিয়েছে, পুরো টাকাটা ওর হাতে দিয়ে দিলাম। যে তুমি এখান থেকে কতটুকু, আমি আহ, টাকাটা ওর হাতে দিইনি, টাকাটা মক্কেলের হাতে দিলাম এবং মক্কেলকে বললাম আপনার কাছের আইনজীবী দিয়ে দিলাম, এনার মাধ্যমে একটু সময় হলে দেন। আর 1 ঘন্টাকে আমি সময় দিলাম, কোর্ট বসতে 1 ঘন্টা সময় আছে। যদি এই মক্কেলকে তুমি কনভিন্স করতে না পারো, মক্কেল যদি 1 ঘন্টা পর আমার কাছে আসো, পরে আর আমার কাছে আসবে না। আর পিটিশনটা দয়া করে তখন আমার কাছে ফেরত দিয়ে যাও। ঠিক আছে কথা? জি 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 স্যার। মক্কেল তার কাছে ধরে নিল থাকবে না, স্যার। মক্কেল তার কাছে থাকবে না, দিনে- মক্কেল আমার কাছে চলে আসছে আবার। ও আচ্ছা। বুঝতে পেরেছেন ঘটনা? জি স্যার জি। ক্যানোনস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। 4 নং প্রশ্নের উত্তর। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর অধ্যায় 1 বিধি 3 এর বিধান মতে প্রত্যেক আইনজীবী অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া এবং পেশাগত কাজের পারিশ্রমিক বন্টন করা হতে বিরত থাকবেন। অর্থাৎ উক্ত আইনজীবী মিস্টার এম পুলিশের সাথে যে মৌখিক চুক্তি করেছেন, তিনি মামলা দিবেন এবং তাকে একটি ইনকামের অংশ দিবেন, তো এইটা অধ্যায় 1 বিধি 3 অনুসারে অসদাচরণ। অতএব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে উক্ত আইনজীবী মিস্টার এম অধ্যায় 1 বিধি 3 এর বিধান পরিপন্থী কাজ করে পেশাগত অসদাচরণ করেছেন। সুতরাং এই নোটের পৃষ্ঠা নং 47 ফরম্যাট নং 13 অনুসারে উপরোক্ত আচরণবিধি বর্ণনা করে আইনজীবী বা অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর একটি নালিশি দরখাস্ত মুস্তাবিদা করতে হবে। আশা করছি আপনারা ফরম্যাটটি অনুসরণ করে করে নিতে পারবেন। 5 নম্বর প্রশ্ন। মিস্টার এ অধস্তন আদালতে জমজমাটভাবে ফৌজদারি মামলা পরিচালনা করেন। তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করেছেন, তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যান্ডে এবং অপরজনকে জেলার কোতোয়ালি থানায় মক্কেল সংগ্রহের জন্য পাঠিয়েছেন। আচ্ছা, ক্লার্ক নিয়োগ দেওয়া যাবে, কিন্তু ক্লার্ক কি চেম্বারে কাজ করবে, কোর্টের মামলা পরিচালনায় হেল্প করবে, কিন্তু মামলা সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে সেট করে রাখা হয়েছে। এই কাজগুলো আসলে অ্যাডভোকেট করতে পারেন না। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য 3 জন ক্লার্কের সাথে তার ফি ভাগাভাগিও করেন। তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটির অধীনে কি অপরাধ করেছেন, তার মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তার মানে প্রবলেমেটিক প্রশ্ন জড়িত আছে। উত্তরে ড্রাফটিং এর আগে আপনাকে প্রবলেমেটিক প্রশ্নের এই অংশের উত্তরটুকু আগে দিতে হবে। বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করে একটি নালিশি দরখাস্ত প্রস্তুত করুন। যদি মিস্টার এ দোষী সাব্যস্ত হন তাহলে তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে,
তার মানে এখানে একটা ড্রাফটিং এবং দুইটা প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের অধ্যায় 1 বিধি 3 এর বিধান মতে প্রত্যেক আইনজীবী অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া এবং পেশাগত কাজের পারিশ্রমিক বন্টন করা হতে বিরত থাকবেন। তার মানে ক্লার্কদেরকে নিয়োগ দিয়ে 3 জায়গায় যে সেট করে রাখলেন মক্কেল সংগ্রহের জন্য, এই কাজটি আসলে অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার শামিল। অতএব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় উক্ত আইনজীবী মিস্টার এ অধ্যায় 1 বিধি 3 এর বিধান পরিপন্থী কাজ করে পেশাগত অসদাচরণের অপরাধ করেছেন। নিম্নে মিস্টার এ এর বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করে একটি নালিশি দরখাস্ত প্রস্তুত করা হলো। তো এর আগে বারবার ফরম্যাটের কথা বলছিলাম, এই সেই ফরম্যাট যেটা এর আগেও দেওয়া আছে এবং আমি এটার উত্তর আপনাদের করে দিয়েছি। বরাবর সচিব মহোদয়, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। এইভাবে আপনাকে সচিব মহোদয় তারপরে বার কাউন্সিল, এভাবে বার কাউন্সিলের ঠিকানা দিয়ে শুরু করতে হবে। বিষয় পেশাগত অসদাচরণের জন্য নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে। এখন অ্যাডভোকেটের নাম, কে অসদাচরণ করলো, এগুলো আমরা তফসিলে দিয়ে দিব, তাই নিম্ন তফসিল বর্ণিত এভাবে আমরা লিখছি। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, এটা কোথায় আছে? ফরম্যাটে আছে, এগুলো সবই ফরম্যাটে আছে। 1 নম্বরে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেট, এই যে এখানে আমি গাঢ় করে দিচ্ছি ঢাকা মহানগর। তো এখানে যে ঘটনাটা বলা হবে সেখানে যদি কোনোভাবে বোঝা যায় যে ওই অ্যাডভোকেট কোন আইনজীবী সমিতির সদস্য, সেক্ষেত্রে সেই আইনজীবীর সমিতির নাম উল্লেখ করবেন। এখানে ঢাকা মহানগর আইনজীবী সমিতির একজন সদস্য, তার মানে এখানে ঢাকা মহানগর হবে না, ঢাকা জেলা হবে না, রাজশাহী হবে না, সিলেট হবে না, খুলনা হবে, সেটা প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। যদি প্রশ্নে দেওয়া থাকে কোন সমিতির, সেক্ষেত্রে সেই সমিতি উল্লেখ করতে হবে। সেই এলাকারও নাম অনেক সময় থাকতে পারে, সরাসরি সমিতির নাম না দিয়ে। আর যদি প্রশ্নে কোনো এলাকা বা কোনো বার সমিতি উল্লেখ না থাকে, তাহলে আপনি ইচ্ছা মতো এটা উল্লেখ করতে পারবেন। তিনি দীর্ঘদিন ব্যাপী আইনজীবীদের জন্য অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট পরিপন্থী আচরণ করে আসছেন। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। এতটুকু আমরা ফরম্যাট থেকে পাবো। এরপরে আমরা আবার গ্রিন হাইলাইট করছি, এইটা আপনাকে প্রশ্ন থেকে নিতে হবে। মিস্টার এ অধস্তন আদালতে জমজমাটভাবে ফৌজদারি মামলা পরিচালনা করেন। তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করেছেন, তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যান্ডে এবং অপরজনকে জেলার কোতোয়ালি থানায়। এই যে কোতোয়ালি থানা, এটা কিন্তু ঢাকা মহানগরের মধ্যে, এই কারণে ঢাকা মহানগর আইনজীবী সমিতি উল্লেখ করতে হবে। মক্কেল সংগ্রহের জন্য পাঠিয়েছেন। এই আইনজীবী ঢাকা মামলা সংগ্রহের জন্য 3 জন ক্লার্কের সাথে তার ফি ভাগাভাগি করেন। এই যে গ্রিন অংশটুকু কোথায় পেলাম? প্রশ্নের মধ্যে আছে, প্রশ্ন থেকে এগুলো নিব আমরা। আবার চলে যায় ফরম্যাটের কথায়। উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট এর স্পষ্ট লঙ্ঘন করেছেন। এখানে অধ্যায় 1 বিধি 3, এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এটা আপনি প্রশ্নের মধ্যে পাবেন না অনেক সময়। প্রশ্নে যে ঘটনাটা দেওয়া থাকবে, এই ঘটনা বুঝে এটা অধ্যায় 1 বিধি 3 হবে, এটা আপনাকে বুঝে এটা আপনাকে অবশ্যই বানিয়ে লিখতে হবে। হ্যাঁ, বানিয়ে বলতে কোন আইনের কোন বিধিতে পড়ছে সেটা বুঝে আপনাকে লিখতে হবে, কোন অধ্যায়ে কোন বিধিতে। তো এই অংশটুকু একটু ভিন্ন হবে, প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা। এরপর আবার ফরম্যাটে চলে যাই। উক্ত অসদাচরণের জন্য দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33 এর বিধান মতে গঠিত ট্রাইব্যুনালের নিকট, তার মানে অনুচ্ছেদ 33 অনুসারে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে অ্যাডভোকেটদের বিচার কার্য পরিচালনা করা হয়। কিসের বিচার? অসদাচরণের বিচার। অত্র অভিযোগটির সুস্থ তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ একান্ত আবশ্যক। অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণ প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। তার যদি বিচার করা না হয়, তিনি আরও কি বেপরোয়া হয়ে যাবেন, যা ঢাকা মহানগর আইনজীবী সমিতির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। এগুলো ফরম্যাটেই আছে। অতএব উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়। নিবেদক, অভিযোগকারী স্বাক্ষর, যিনি অভিযোগ করছেন ক অ্যাডভোকেট, ঢাকা আইনজীবী সমিতি। তো একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করছেন। তফসিল, অসদাচরণ করে অ্যাডভোকেটের নাম মিস্টার এ। মিস্টার এ কোথায় পেলাম? প্রশ্নে আছে। মিস্টার এ কোথায় পেলাম? প্রশ্নে আছে, তাই আমরা এটা গ্রিন করে দিচ্ছি। গ্রিন করে দিলাম। তারপরে সদস্য নং, এইটা আমরা ডট ডট দিয়ে দেবো, কারো সদস্য নম্বর আমরা এখানে দিব না, দিয়ে তাকে অসম্মান করব না। তারপরে ঢাকা মহানগর, এইটা আমরা প্রশ্ন থেকে ইঙ্গিত পাবো, কোতোয়ালি থানা যেহেতু বলেছে তাই। আইনজীবী সমিতি। হলফনামা কে? আমি ক, এই যে এখানে ক দিয়েছি, তাই এই অ্যাডভোকেট কয় কিন্তু হলফ করছেন। হলফনামাতে কি কি থাকে আপনারা জানেন, হ্যাঁ, সেগুলো লিখে দিবেন। হলফকারী স্বাক্ষর, একটা তারিখ দিয়ে দিবেন, যেদিন পরীক্ষা হবে সেদিন তারিখ, সেই দিনের তারিখ দিবেন। হলফকারী আমার সম্মুখে নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। তাহলে হলফকারী, অভিযোগকারী একই ব্যক্তি, তিনি একজন অ্যাডভোকেট হতে পারেন, কোনো ব্যক্তি হতে পারেন, সাধারণ ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানও হতে পারেন। কিন্তু এই যে এখানে আবার আরেকজন অ্যাডভোকেট, জজ কোর্ট রাজশাহী, হ্যাঁ এটা দেওয়া আছে। তো এখানে জজ কোর্ট রাজশাহী দিয়েছি, এটা চাইলে যে কোনো জেলার অ্যাডভোকেট হতে পারে, তবে এখানে জজ কোর্ট অ্যাডভোকেট না দিয়ে আপনি এটা জজ কোর্ট ঢাকা মহানগর দিলেই ভালো হয়। ঠিক আছে, এখানে একটু ঠিক করে নেবেন, কারণ যেহেতু ঢাকা মহানগর আইনজীবী সমিতির একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তো সেখানকারই একজন অ্যাডভোকেটকে দিয়ে এফিডেভিট করালেই ভালো হবে। তবে হ্যাঁ, যে কোনো অ্যাডভোকেটকে দিয়ে করালেও সমস্যা নেই। আচ্ছা, এখানে হয়ে গেল ড্রাফটিং। তো এই ড্রাফটিং এর হলুদ অংশগুলো সেগুলো কিন্তু ফরম্যাটে আছে, আর গ্রিন অংশটুকু আপনাকে প্রশ্ন থেকে নিতে হবে এবং আইন থেকে নিতে হবে। এরপরে আমরা আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন, যেটা বলা হচ্ছে যদি মিস্টার এ দোষী সাব্যস্ত হন, মানে ট্রাইব্যুনালে তার অপরাধের সত্যতা যদি পাওয়া যায়, অপরাধ বলতে অসদাচরণের সত্যতা যদি পাওয়া যায়, তাহলে তার কি কি শাস্তি হতে পারে সেটা আমরা উল্লেখ করব। কোথায় আছে? অর্ডার এর অনুচ্ছেদ 32-এর বিধান মতে পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য দোষী হলে একজন অ্যাডভোকেটকে যে যে শাস্তি দেওয়া যেতে পারে তার নিম্নরূপ: 1 নম্বর হচ্ছে তিরস্কার, 2 নম্বর হচ্ছে সাময়িক বরখাস্ত, বা 3 নম্বর হচ্ছে অপসারণ বা রিমুভড। সুতরাং যদি মিস্টার এ দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে উপরোক্ত শাস্তির সময় যে কোনো একটি প্রদান করা যাবে, একটি দিতে হবে, একাধিক তো আর দেওয়া যায় না। তো এই হলো প্রবলেমেটিক প্রশ্ন প্লাস ড্রাফটিং, তারপরে আবার প্রবলেমেটিক প্রশ্ন। তাহলে উপরে এটা কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের উত্তর 1-এর 3, আবার মাঝখানে ড্রাফটিং এবং শেষে আবার প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। তো এইভাবেও কিন্তু আসতে পারে, আপনাকে বুঝতে হবে যে ড্রাফটিং এর সাথে প্রবলেমেটিক প্রশ্ন আছে কি না। তো এরপরে ক্লাসে আমরা সমস্যা সমাধান করব। আমরা পড়ছিলাম আইন, আদালত, বার, লিখিত, ফাইনাল টেস্ট নোট হতে। পরে ক্লাস আছে রবিবারে 5 জুলাই, সমস্যার সমাধান অর্থাৎ প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আমরা দেখব। হ্যাঁ, তার আগে কিছু কৌশল দেখব। তো এই সাথে আমাদের এই ক্লাসটি শেষ হচ্ছে। আশা করছি যারা আমার স্টুডেন্ট, আজকে শনিবার 4 জুলাই 2026 রাত্রিতে একটি ক্লাস টেস্ট আছে পুরো ড্রাফটিং এর উপরে, সবাই অংশগ্রহণ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।